আসসালামু আলাইকুম গাইজ। তো চলে আসলাম আরও একটি নতুন গল্প নিয়ে। তো এই গল্পটির নাম হচ্ছে কাশফুলের মেলা প্রথম পর্ব। আরও অনেক পর্ব আছে, এগুলা ধীরে ধীরে দিব। তো তোমরা যদি এই ভিডিওতে যদি সাপোর্ট করো তাহলে নেক্সট পর্বগুলো দেওয়া শুরু করে দিব। আর গল্পটি লিখেছেন নুসরাত জাহান সারা। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরের পার্টগুলো দেখার জন্য। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করি। ঈশান ভাই, আজ অন্তত আমাদের ফুলসজ্জার প্লিজ, আজ অন্তত তোমার রুমটাতে থাকতে দাও। আমি কাল থেকে বারান্দায় শুব। তোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ভালো হবে তুই যদি এই রুম থেকে চলে যাস। প্লিজ ভাইয়া, এমন করো না। আমি তো বললাম আমি কাল থেকে আর তোমার রুমে শুব না। বাসায় অনেক অতিথি আসছে, বড় একটা সিন ক্রিয়েট হয়ে যাবে। সিন ক্রিয়েটের কথা তুই বলছিস আরশি? তুই এসব বুঝিস? যাই হোক, আমি এত কিছু জানি না। তুই এই রুম ছেড়ে চলে যাবি মানে চলে যাবি, ব্যাস। ঈশান আরশির হাত ধরে টেনে ওকে বাইরে ছুঁড়ে মেরে দরজা বন্ধ করে দিল। আর কোনো দিশানা না পেয়ে আরশি দরজার ওপারে থেকেই কান্না করে যাচ্ছে। আরশির কান্নার আওয়াজ ঈশানের কানে এসে বাজে, কিন্তু ঈশানের কোনো খোঁজ খবরই নেই। সে এক দৃষ্টিতেই বিছানার দিকে তাকিয়ে আছে। কত সুন্দর করে ফুলসজ্জার খাটটা সাজানো, কিন্তু সাজানো নেই এই জীবনটা। এক সময় সাজানো থাকলেও এখন অগোছালো। আরশি সবকিছু শেষ করে দিয়েছে। ঈশান দু চোখ বন্ধ করে ভাবতে লাগলো 3 বছর আগের ঘটনা, ফ্ল্যাশব্যাক। সে কি ঈশান ভাই, তুমি এত রাত্রে আমার রুমে আর আমার দিকে বা এগোচ্ছ কেন? দেখতে পারছো না আমার কাপড় চোপড়ের ঠিক নেই? ঈশানের তাতে কোনো হেলদুল নেই। সে যেমন ছিল তেমনটাই আছে। আরশি খাট থেকে রন্নাটা নিয়ে আবারও জিজ্ঞেস করলো, কি হলো বলছো না কেন? ঈশান খপ করেই আরশির হাত ধরে ওর দিকে এমন দৃষ্টি নিক্ষেপ করলো যে আরশির আর বোঝার বাকি রইল না। দেখো ঈশান ভাই, তুমি আমার হাত ছেড়ে দাও আর এই রুম থেকে চলে যাও। তোমাকে অনেকবার ওয়ার্ন্ট দিয়েছিলাম, কিন্তু তারপরেও তুমি শুনোনি। আচ্ছা তাই, কে তোর ওয়ার্ন্ট মানছে? এখানে তোর মা বাপ কেউ নেই, শুধু আমি আছি। তাই আমার কথাই শেষ কথা। শেষ কথা যদি এটাই হয়ে থাকে তাহলে তুমি একটা কথা জেনে রাখো, তোমার অসৎ উদ্দেশ্য কখনো সত্যি হবে না। রিয়েলি শুন আরশি, আমি যার দিকে একবার নজর দেই তাকে আমি আমার করেই ছাড়ি। আর তুই তো কোন ছা, এই নিয়ে কতটা মেয়ের সাথে নটি আমেরিকায় থাকতে থাকতে এই দেশের কালচার তোমার রক্তে মিশে গেছে। বাঙালিদের মতো আর ভাবো না তুমি। আর তাছাড়াও আমি তোমার চাচাতো বোন। এসব কি করে ভাবো তুমি? এখান থেকে এক্ষুনি চলে যাও, নয়তো আমি চাচাকে ডাকতে বাধ্য হব। উনি কিন্তু আজ বাসায় আছে। ঈশান আরশির হাত ছেড়ে দিল। তবে তার চোখ বলছে সে যা চাইছে সেটা তো সে নিয়েই ছাড়বে। ঈশান রুম ছেড়ে যাওয়ার সাথে সাথেই আরশি কান্নায় ভেঙে পড়ল। দু চোখ বেয়ে পড়ছে নোনা জল। চোখের জল কিছুতেই আজ বাদ মানছে না। আরশি ভেবে নিল সে আর আমেরিকায় থাকবে না, বাংলাদেশে চলে যাবে। স্টাডিও কমপ্লিট হয়ে গেছে। এতদিন শুধু স্টাডির জন্য অপেক্ষা করেছিল। এখান থেকে না গেলে নিজের সম্মানটাও রক্ষা করতে পারবে না। এতদিন নানা তালবাহানা ঈশানকে দূরে রেখেছে, কিন্তু এখন ঈশানের আবভাব আরও খারাপ লাগছে। ডাইনিং টেবিলে বসে অনবরত প্লেটে স্পয়েন্ট ছেড়ে যাচ্ছে। আরশি কিন্তু মুখে কিছুই দিচ্ছে না। আরশি চাচা ব্যাপারটা কিছুক্ষণ লক্ষ্য করে বললেন, আরশি তুমি খাচ্ছ না যে কেন? কোনো কি সমস্যা? আসলে চাচ্ছু, আমি দেশে ফিরে যেতে চাচ্ছি। আমার স্টাডিও কমপ্লিট। এখান থেকে কি আর কোনো লাভ আছে? সে কি, তুমি চলে যাবে মানে? এখানে কি এতই অভাব পড়েছে যে তুমি দেশে চলে যেতে চাচ্ছ? আমার মনে হলো আপনাদের থেকে একবার পারমিশন নেওয়া দরকার। যদিও জানতাম যে আপনারা কখনোই রাজি হবেন না, কিন্তু এইবার আর আপনাদের কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। আপনাদের হয়তো নিজেদের দেশের প্রতি কোনো টান নেই, কিন্তু আমার তো টান আছে। প্রতিনিয়ত আমার জন্মভূমি আমায় ডাকে তার কাছে ছুটে যাওয়ার জন্য। আপনাদের বলার প্রয়োজন মনে করছিলাম, তাই বললাম। এবার পারমিশন দেওয়া না দেওয়া আপনাদের ব্যাপার, তবে দেশে তো আমি যাবই। এই সব কী ধরনের কথা আরশি? উনি তোমার চাচা, আর এই কথা তুমি ভুলে যাও। তোমাকে এতদিন খাইয়ে দাইয়ে পড়াশোনা করিয়েছেন উনি,
আর তুমি উনাকে ব্ল্যাকমেল করছো? আচ্ছা তাই, এটা তো উনার কর্তব্য। আমারও বাবা মা কিন্তু উনাকে খাইয়ে দাইয়ে লেখাপড়া করিয়ে এত বড় করেছে। আর আপনারাও সেটা ভুলে যাচ্ছেন। আর আমি উনাকে ব্ল্যাকমেল করিনি। আরশির প্লেটের উপর স্প্যানটা টন করে ফেলে সেখান থেকে প্রস্থান করল। আরশির চলে যাওয়ার আর এমন কথাবার্তা দেখে ঈশানের শরীর রেগে থরথর করে কাঁপছে। সেও আরশির পিছন পিছন চলে গেল। আরশির রুম থেকে গিয়ে ততক্ষণে লাগেজের কাপড় ভরতে শুরু করেছে। আরশি, তুই কাপড় গোছাচ্ছিস কেন? তুই এখনো বুঝতে পারছস না? ঈশান ভাই, আমি কেন কাপড় গোছাচ্ছি? প্লিজ এখান থেকে চলে যাও আর আমার কাজ আমাকে করতে দাও। আরশি, তুই চলে যাবি, কিন্তু তুই চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমেরিকায় আসো, একটা গেলে 10টা পেয়ে যাবে। ঈশান ভাই, আমি তোমার 2 পায়ে পড়ি, তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি আর এমন নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি তোকে নরক যন্ত্রণা দিচ্ছি? তা নয় তো কি, হ্যাঁ? আচ্ছা আরশি, তুই কি আমার খারাপ দিকগুলোই দেখিস? আমার ভালো কিছু কি তোর চোখে পড়ে না? না, পড়ে না। কারণ ভালো কোনো দিক তোমার মধ্যে নেই। এই দেখ আরশি, আমি কান ধরেছি, তোকে আমি আর জ্বালাবো না। তবুও তুই আমাকে ছেড়ে যাস না প্লিজ। তুই চলে গেলে পাগল হয়ে যাব আমি। আমি যে তোকে ভালোবাসি, 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 এই কথাটা তোমার মুখ থেকে শুনতে শুনতে আমার এখন বিরক্ত লেগে গেছে। জাস্ট অসহ্য। আমি চলে যাচ্ছি, আর কোনো কথা শুনছি না। তারপর ঈশান একটা বিদ্রূপের হাসি দিয়ে বলল, দেশে ফেরা কি হাতের মোয়া? এত তাড়াতাড়ি কি দেশে ফেরা যায়? এটা কি তোর নিজের দেশ যে যখন ইচ্ছা তখন গাড়ি করে এক জেলা হতে আরেক জেলা চলে যাবি? ঈশানের কথা শুনে থম মেরে গেল আরশি। সত্যি তো, এটা তো সে ভেবে দেখেনি। দেশে ফিরতে হলে তো আগে প্লেনের টিকিট কেটে রাখতে হয়, কমপক্ষে হলেও 15 দিন আগে। ভুল হতে পারে, এসব নিয়ে আমার তেমন জানা নেই। ঈশান আরশির মুখের দিকে তাকিয়ে চলে গেল। ভেবে ভাবনার কুল কিনারায় পাচ্ছে না আরশি। এখান থেকে তো তাকে চলে যেতেই হবে। আরশির হঠাৎ মনে পড়ল তার বান্ধবী জয়ার কথা। সেও আমেরিকায় থাকে। আরশি তাকে ফোন করল। বেশ কয়েকবার রিং হওয়ার পর জয়া ফোনটা রিসিভ করলো। শোন জয়া, আমার কিন্তু তোর হেল্প চাই। কী ধরনের হেল্প? আমায় তোর বাড়িতে 15-17 দিনের মতো থাকতে দিতে হবে। এটা তো বেশ ভালো কথা, তো চলে আয়। কিন্তু হঠাৎ তুই তোর চাচার বাসা ছেড়ে আমাদের বাসায় আসতে চাচ্ছিস কেন? কোনো সমস্যা হয়েছে কি? দেখ জয়া, সমস্যা না হলে তোকে বলতাম না। তুই তো জানিস ঈশান কতটা খারাপ ছেলে। ও যে কোনো সময় আমার উপরে জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়তে পারে। নিজের সত্যির রক্ষা করতে আমাকে যা করার তাই করতে হবে। আমাকে কি করতে বলছিস? শোন, তুই আমাদের বাসায় আয়, আর চাচ্চু জিজ্ঞেস করলে বলবি তোদের বাসায় 2 দিনের জন্য বেড়াতে যাচ্ছি। কিন্তু কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। তুই আয়, পরিস্থিতি বুঝে কথা বলা যাবে। ঈশান ভাই, দারোয়ানকেও বলে রেখেছে আমাকে যেন বাইরে না বেরাতে দেয়। এখন তুই আমার একমাত্র অবলম্বন। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। বিকেলে আসছি তোদের বাসায়। বিকেলে জয়া আরশিদের বাসায় এলো। সে চুপচাপ বসে আছে আরশির চাচা চাচির সামনে। ঈশান বাসায় নেই। চাচ্চু, জয়া আপনাদের কিছু বলতে চায়। কি বলতে চাও? আসলে আঙ্কেল, হয়েছে কি, আরশিকে আমি আমাদের বাসায় 2 দিনের জন্য নিতে চাচ্ছি। কত বছর ধরে তো সে এক বাসায় পড়ে আছে, অন্য কোথাও যায় না। সবসময় একা থাকতে থাকতে তো বোরিং হয়ে যায়, তাই না? আর আমার মনে হয় আরশি যদি 2-3 দিনের জন্য আমাদের বাসায় থাকে তাহলে সে দেশে ফিরতে চাইবে না। আমেরিকার নানান প্লেসে ওকে ঘুরিয়ে নিয়ে আসবো। দেখবেন ওর মন ভালো হয়ে গেছে। আমি আরশিকে অনেকবার বলছি যেন সে দেশে না যায়, কিন্তু কে শুনে কার কথা? তাই আমি আপনাদের বললাম। এবার আপনারাই ভেবে দেখুন যে আপনারা কি করবেন। আইডিয়াটা মন্দ না। আরশি, তুমি জয়ার সাথে যেতে পারো। চাচার কাছ থেকে পারমিশন পেয়ে আরশির মুখে হাসি ফুটে উঠল, তবে সেটা প্রকাশ করল না।
জয়ার হাত ধরে চাচার রুম থেকে বের হয়ে গেল, নিজের রুমে গিয়ে লাগেজে কয়েকটা কাপড় ভরে নিল। রুমের বাইরে পা রাখতেই আরশির চাচি বলে উঠলেন, আরশি, তুমি কোনো রকম পালিয়ে যেতে চাচ্ছ না তো? চাচির এমন সন্দেহহীন কথা শুনে আরশি থতমত খেয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে সে ধরা পড়ে গেল। জয়া আরশির অবস্থাটা বুঝতে পেরে নিজেই বলল, আপনি কি বলছেন আন্টি? ও যাতে দেশে না ফিরতে পারে সেজন্যই তো ওকে আমি আমার বাসায় নিয়ে যাচ্ছি। আচ্ছা একটা কথা বলো তো জয়া, আরশি যাওয়া না যাওয়ার তোমার কি? ও আমার ফ্রেন্ড, মনের কথা ওর কাছে শেয়ার করি। ও চলে গেলে একা হয়ে যাবেও, তাই না? আচ্ছা তোমাদের বাসা কোথায়? বেশি দূরে না আন্টি, মাত্র ৫ মিনিটের রাস্তা। ও আচ্ছা। আরশি তোমার পার্স আর লাগেজটা একটু খুলো তো। কেন চাচি? যা বলছি তাই করো। আরশির ওর পার্স আর লাগেজটা খুলে ওর চাচিকে দেখালো। ওর চাচি সবকিছুই ভালোভাবে দেখে সেখান থেকে চলে গেলেন। ভালো হয়েছিল তোর ব্যাগে পাসপোর্ট রেখেছিলাম, তা না হলে তো আজ ধরাই পড়ে যেতাম। এবার তাড়াতাড়ি চল, ঈশান ভাই চলে আসার সময় হয়ে গেছে। জয়া আর আরশি চলে যাওয়ার মাত্রই ঈশান বাসায় ঢুকলো। রুমের দরজাটা খোলা দেখে তার মনে খটকা লাগলো। ভালো করে খুঁজে দেখলো সবকিছুই ঠিক আছে, কিন্তু আরশির পাসপোর্ট নেই। এদিকে আরশির পাসপোর্ট কোথায়? আমি তো এটা এখানেই রেখেছিলাম। আরশি, আরশি, কি হয়েছে ঈশান? তুমি আরশিকে ডাকছো কেন? কিছুক্ষণ আগে তো আরশি ওর বান্ধবীর বাসায় চলে গেল। কি? কে ওকে যাওয়ার পারমিশন দিয়েছে কে? ঈশান রেগে টেবিলের ওপর থেকে ফ্লেভার ভেষণটি নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। ঈশানের চোখে পানি দেখে ঈশানের মা হতবাক। নিজের ছেলেকে বড় হওয়ার পর কোনোদিনও কাঁদতে দেখেননি তিনি, কিন্তু আজ দেখছেন। ঈশান তো, মা চলে যাও আমার রুম থেকে এক্ষুনি। আমি আর কাউকে আমার সামনে দেখতে চাই না। ঈশানের মা চলে গেলেন। ঈশান দরজাটা বন্ধ করে হু হু করে কেঁদে দিল। ছেলেরা সচরাচর বেশি কষ্ট না পেলে কাঁদে না, কিন্তু ভালোবাসার মানুষটা আঘাত করলে তখন চোখ বেয়ে না চাইতেও জল পড়ে। আরশুকে সে ভালোবাসে বলেই নানান তালবাহানায় আমেরিকায় নিয়ে আসে। প্রতিদিন রাত্রে আরশিকে দেখতে যেত ভালোবাসার টানে, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে নয়। মাঝে মধ্যে আরশির কাছে ধরা পড়ে গেলে নানান অজুহাত দেখিয়ে দিত। কাল রাতে আরশিকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর মাথার কাছে একটা বক্স রাখতে গিয়েছিল, আর তখনই কারো উপস্থিতি টের পেয়ে আরশি চোখ খুলে তাকায় ঈশানকে দেখে। সারপ্রাইজের কথাটা হাইড করে রাখার জন্য তখন ঈশান মিথ্যা কথাটা বলেছিল। আরশির হাত ছাড়া আর কোথাও স্পর্শ পর্যন্ত করেননি ঈশান। তবুও তো আরশি তাকে চরিত্রহীনের ট্যাগ লাগিয়ে দিয়েছিল। টালবাহানা খুঁজে এতদিন আরশিকে বেঁধে রেখেছিল নিজের কাছে, কিন্তু আরশি তো চলে গেল। ঈশান চোখের জল মুছে আরশিকে কল করলো, কিন্তু কল ঢুকছে না, ব্লক করে দিয়েছে। একরাশ রাগ আর অভিমানে ঈশানও আরশিকে ব্লক করে দিল। আমি হেরে গেলাম আরশি, হেরে গেলাম। তো গাইস, কাশফুলের মেলা দ্বিতীয় পর্ব যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গল্পটি কেমন লাগলো ওটাও কমেন্ট করে জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।